কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি জেলার সারাদিন। 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টা এফআইআর বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার পুলিশের বিরুদ্ধেই পাল্টা প্রশ্ন তুলে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 26শে জুন শুনানির সম্ভাবনা। গত 14ই মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু একটি থানাতেই মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ, যার সবকটি ওপেন এন্ডেড এফআইআর। বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। লোকসভা ভোট মিটিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল নেতারা, এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির। এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন ডিএসপি পদমর্যাদার তুহিন বিশ্বাস, উনার নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের লাগাতার এভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আজকের আমাদের মিথ্যা মামলায় নন্দীগ্রামের এক মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, ওনাকেও আজকের জেল কাস্টাডিতে মিথ্যা মামলায় থাকতে হয়েছে। এর থেকে ঘৃণ্য রাজনীতি হয় না। তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ দলদাস হয়ে গেছে। পুরো নন্দীগ্রাম সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। পুলিশের কাজ করেছে বলে দাবি তৃণমূলের। পুরো নন্দীগ্রামটাকে বিজেপি কি ভেকুটিয়া, হরিপুর, সোনাচূড়া, গোকুলনগর পুরো অঞ্চলকে একদম সন্ত্রস্ত করে রেখেছিল। কার ঘর ভেঙেছে, কার মাথা ফাটিয়েছে, কার পা ভেঙেছে, আর মানুষকে এত অত্যাচার করেছে যে তারা এসে পুলিশকে সেই সমস্ত ব্যাপার জানিয়েছে। তো সেটা পুলিশ কেন নিয়েছে সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ বুঝেছে যে সেটা ঘটনাটা সত্য, বিজেপি অত্যাচার করছে মানুষের উপরে। মামলা দায়ের অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী 26শে জুন মামলাগুলি শুনানি হবে। কলকাতা টিভি। কয়লা পাচার কাণ্ডে জালে ইসিএল কর্তা ও সিভিল কন্ট্রাক্টর। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের। কয়লাকাণ্ডে গ্রেফতার আরও 2। বৃহস্পতিবার সিবিআই এর তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে এসেছিলেন এক ইসিএল কর্তা সহ 2 জন। টানা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ধৃত ইসিএল এর কাজরা অঞ্চলের জিএম নরেশ কুমার সাহা, ধৃত সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। নরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ অনুপ মাঝি ওরফে লালার ও রত্নেশ ভার্মার কাছ থেকে টাকা নেওয়া। সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী অবৈধ কয়লা সিন্ডিকেটে সাপ্লাই করত। সিবিআই চার্জশিটে 34 জনের তালিকার বাইরে 2 ধৃত। কয়লাকাণ্ডে আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন হবে আগামী 3রা জুলাই। তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল, আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন। তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ, যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখে চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমন্সের পার্সমেন্টে। তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করব। প্রসঙ্গত 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। লালার বাড়ি অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে আচমকা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে জামিনে মুক্ত তিনি। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটের পরেই ভেঙে গেল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের বিরোধীদের একমাত্র পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরের প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের সঙ্গী হতে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। মথুরাপুর 1 নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পরই ভেঙে গেল বিরোধীদের তৈরি সেই পঞ্চায়েত। শুক্রবার সেই পঞ্চায়েতের বোর্ড দখল করল তৃণমূল। কৃষ্ণচন্দ্রপুরে বিরোধী বলে আর কিছুই রইল না। আমরা স্বেচ্ছায় আমরা এসেছিলাম। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আজকে পঞ্চায়েতকে আজকে শাসক দলের পক্ষে পঞ্চায়েত আমরা নির্বাচন করতে পেরে আমরা খুব খুশি। সঙ্গে শাসক দল বাধ্য করলো
প্রধান উপপ্রধান এদেরকে পদত্যাগ করাতে এবং দলে যোগ দিতে। আজকে শুনলাম পঞ্চায়েত ভেঙে নতুন করে বোর্ড হচ্ছে। মানুষ পঞ্চায়েতে ভোট দিয়েছে বিরোধীদের। শাসক দল লোকসভায় জেতার পরেও পঞ্চায়েতগুলো দখল করার জন্য পুলিশ প্রশাসন গুন্ডা শব্দে ঝাঁপিয়ে পড়ে। এই গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে তৃণমূল দখল করেছিল 6টি আসন। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল 5টি পঞ্চায়েত। সিপিএম এর দখলে ছিল 2টি পঞ্চায়েত এবং নির্দলের দখলেও ছিল 2টি পঞ্চায়েত। তৃণমূল বিরোধী শিবিরের 9 জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কিন্তু লোকসভার নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্যই যোগ দিলেন শাসক দলে। লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই। তারা আবেদন করেছিল। আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার, উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কৃষ্ণচন্দ্র অঞ্চলে উন্নয়নের জোয়ার বইবে, এটুকু বলতে পারি। উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট লাইট, যে মানুষের যেটুকু প্রয়োজন সেটুকু সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারা রেখে কাজের বজায় রেখে আমরা কাজ করতে চাই। শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে সেই পঞ্চায়েতের নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হতে দলত্যাগ বলে দাবি তৃণমূলের নতুন আসা সদস্যদের। মথুরাপুর থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। সিউড়ির তৃণমূল নেতার গান্ধীগিরি, বিরোধীদের নিয়ে একসঙ্গে পথ চলার ডাক কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদির। ভোটের আগে বলরাম বাগদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল এই বলরাম বাগদির। হুমকির রাজনীতি নয়, উন্নয়ন কমিটি তৈরি করে 10 দিনের মধ্যে সমস্যা সমাধানের ঘোষণা সিউড়ি 2 নম্বর ব্লকের কোমার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির। লোকসভা ভোটের প্রচারে গিয়ে বলরামকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মন্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? সিউড়ি 2 নম্বর ব্লকের মেটে গ্রামে দিন কয়েক আগেও এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোমার অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনা এখন অতীত। ভোটে জয়ের পর কোমা অঞ্চলে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে তাকে ঘরের ছেলে ভেবে ক্ষমা করে দেওয়ার আর্জি বলরামের। আমরা এই 10 দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা কি বলবো আপনাকে, কম অংশের মানুষ, ছোট অংশের মানুষ, সংখ্যাটা খুব বেশি নয়, আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা, আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস, সেটা আমরা এই আগামী 10 দিন এই কাজটা চালিয়ে যাব। বলরামের হঠাৎ এমন ভুল বদলে চমকেছে রাজনৈতিক মহল। যদিও বলরামের রং বদলে চিন্তিত নয় বিরোধী শিবির, বরং তৃণমূল নেতাকে কটাক্ষই করেছে তারা। বলরাম বাগদির নাটক, বলরাম বাগদি হচ্ছে নোটেড ক্রিমিনাল এবং এ তৃণমূলে হয়ে দাদাগিরি, গুন্ডাগাড়ি, বাড়ি লুট সব করে। 2024-এ ইলেকশন হয়ে যাওয়ার পরেও সে ভোট পরবর্তী হিংসায় জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তার এগেনস্টে কমপ্লেন আছে। কিন্তু যত গান্ধীগিরি করুন, তার পরিণতি কিন্তু একটাই, শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী, বলরাম বাগদির ভবিষ্যৎ কিন্তু তাই। বিরোধীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী। তবে বলরামের দাবি, ঘর ছাড়া বলে নাটক করছেন বিজেপি কর্মীরা। যদি সত্যিই কেউ ঘর ছাড়া থাকেন তবে তাঁদের আশ্বস্ত করবে তৃণমূল শিবির। ভোটের পর জেলার উন্নয়নই এখন তৃণমূলের একমাত্র পাখির চোখ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। প্রকৃতির বিরুদ্ধে
অসম লড়াইয়ে একের পর এক জয় হাসিল করেছেন কালনার সায়নী দাস। কুক স্ট্রেইট চ্যানেল জয়ের পর সায়নীর লক্ষ্য নর্থ আয়ারল্যান্ডের চ্যানেল পারাপার। সেই পথে আর্থিক বাধার সামনে সায়নী দাস। অসম লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কনকনে ঠান্ডা জল, উত্তাল ঢেউ, সামুদ্রিক প্রাণীর বাধা সব কাটিয়ে বিদেশের মাটিতে ফের একবার দেশের নাম উজ্জ্বল করেছেন কালনার সায়নী দাস। টানা 11 ঘন্টা 51 মিনিট প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে জয়ীর শিরোপা ছিনিয়ে নিলেন সায়নী। 29.5 কিলোমিটার সাঁতরে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করেছেন 26 বছরের বঙ্গতনয়া সায়নী। তার লক্ষ্য এবং সাফল্যের পথে বাধা দিতে পারেনি প্রাকৃতিক বিপর্যয়। জলে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই লক্ষ্যেই সাঁতার শিক্ষার জন্য যাওয়া। তারপর সেখানে গিয়ে কিছু স্পেশালিটি আমার মধ্যে ছিল, স্ট্রোক হোক যাই হোক, সেটা কোচেদের নজরে আসে, যার জন্য কালনার যে সুইমিং পুল ছিল সেখানে 200 জন বাচ্চাদের মধ্যে আমাকে চুজ করা হয়েছিল। তারপর থেকে আর পিছনে ফিরে তাকানো। সায়নীর পরবর্তী লক্ষ্য নর্দার্ন আয়ারল্যান্ডের চ্যানেল পারাপার, যা করতে পারলে তিনি হবেন এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু। কিন্তু সেক্ষেত্রে তার বাধা ঝোড়ো হাওয়া বা সমুদ্রের ঢেউ না, আর্থিক সংকট। স্পন্সর জোগাড় করতে পারেননি সায়নী, নেই সরকারি সাহায্য। ছিল আমার কোচ যারা ছিলেন, যারা আমাকে হাতে খড়ি করিয়েছিলেন, তারা তো অবশ্যই, পরিবার তো আছে, বাবা মা দিদি সবসময় আগ্রহ, এবং তারপর নিজেও আস্তে আস্তে যখন বড় হয়েছি এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, বা আরও এক্সপোজ যখন আমার হলো, বিভিন্ন কম্পিটিশানে যেতাম, বিভিন্ন স্টেটে সুইমারদের সাথে পরিচয় হলো, এরপর আন্তর্জাতিক লেভেলে যখন গেলাম, দেশকে প্রতিনিধিত্ব করছি, তখন আস্তে আস্তে এই আগ্রহটা আস্তে আস্তে। মেয়ের স্বপ্ন পূরণের জন্য বাড়ি বন্ধক দিয়েছিলেন সায়নীর বাবা। ক্রিকেট ফুটবলে সরকারি সাহায্য পাওয়া যায়, সায়নীর জন্য তেমনই সাহায্যের প্রত্যাশী তার পরিবার। স্বভাবতই অর্থনৈতিক দিক থেকে তো আমরা সমস্যায় পড়বই, কারণ আমাদের ভারতবর্ষে এই ধরনের স্পোর্টস একাডেমিগুলোতে সেই অর্থে মানুষ স্পন্সর করা বা সহযোগিতা করা সেটা কমই করে, সাধারণত ক্রিকেট আর ফুটবলের। নিউজিল্যান্ডের কুক প্রণালী অবশ্য সায়নীর প্রথম চ্যানেল জয় নয়, এর আগে 3টি সিন্ধু জয় করেছেন বাংলার এই মেয়ে। কুক প্রণালী জয়ের পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 3 ফৌজদারি আইন কার্যকরের সময় পিছনোর অনুরোধ জানিয়ে চিঠি। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ, বিল নিয়ে বিতর্ক হওয়া দরকার, দাবি মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা সকলেই জানেন, এর আগে ডিসেম্বর মাসে ন্যায়দণ্ড সংহিতার 3টি যে আইন, সেই আইন পাশ হয়ে গিয়েছিল সংসদে, এবং সেই আইনের সময় 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, ফলে কোনো প্রকার বিতর্ক ছাড়াই পাশ হয়ে যায় সেই আইন। সেই আইন 3টিকেই করার যে সময় তা রয়েছে আগামী 1 জুলাই। সেই তারিখ পিছনোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ করা হয়েছে, বিল নিয়ে বিতর্ক হওয়া দরকার বলেই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে। সংসদে পাশ হওয়া দণ্ড সংহিতার 3টি বিল এবার বলবৎ হবে আইনে। কি এই 3টি আইন? ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। 2023-এর 20শে ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হয়। সেই অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন সাংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে সংসদ। বিরোধীদের দাবি, বিরোধী শূন্য সংসদের 2 কক্ষে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে সরকার এই 3টি বিল পাশ করিয়ে নেয়। 3টি ফৌজদারি আইন যাতে এখনই বলবৎ না হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, আপনার বিদায়ী সরকার কোনো বিতর্ক ছাড়াই গুরুত্বপূর্ণ 3টি বিল পাশ করিয়ে নেয়। ওই দিন 2 কক্ষ মিলিয়ে 146 জন সাংসদকে বাইরে বের করে দেওয়া হয়। গণতন্ত্রের অন্ধকার সময়ে এই বিল পাশ হয়। আইন কার্যকর হওয়ার আগে বিষয়টি আরও একবার খতিয়ে দেখা উচিত। আমরা বিগত 10 বছরে দেখেছি এভারেজ 5 থেকে 7 মিনিটে একটা করে বিল পাস হয়েছে। এভারেজ 70-80% বিল তার কোনো স্ক্রুটিনি হয়নি।
পুরোটাই মনোপলি চলেছে, পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে। এরকম কোনো রীতি আগে কখনো হয়নি। অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে, যেটা আইনে পরিণত হয়ে গেছে, সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আমি সমর্থন করছি এবং নিশ্চিতভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত। স্বৈরতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের স্বৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি। আপনি আচরি ধর্ম পরের শেখাও, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতেন আমি আরো বেশি খুশি হতাম। তা সত্ত্বেও চিঠিটাকে আমি সমর্থন জানাচ্ছি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে মমতার সঙ্গে পি চিদম্বরমের বৈঠকেও এই বিল নিয়ে আলোচনা হয়। লোকসভা ভোটে আসন বাড়িয়েছে তৃণমূল, জাতীয় রাজনীতির পরিসরে গুরুত্ব বেড়েছে রাজ্যের শাসক দলের। এই আবহে মোদীকে পাঠানো মমতার চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই স্পষ্ট, সংসদ অধিবেশন শুরু হলে শক্তিশালী বিরোধী হিসেবে এনডিএ সরকারকে চেপে ধরবে ইন্ডিয়া জোট। কলকাতা টিভি। অনাবৃষ্টিতে ইলিশ অমিল, ফিরল মৎস্যজীবীদের ট্রলার। প্রচণ্ড গরমে জালে উঠছে না রূপলি শস্য, মাথায় হাত দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের। লক্ষাধিক টাকা ব্যয় করে সমুদ্রে ভেসেছিল দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের ট্রলার। ইলিশে মরশুমে ভালো লাভের আশা করেছিলেন মৎস্যজীবীরা, তবে সেগুড়ে বালি। শূন্য হাতে প্রথম দফা ট্রলার ফিরল ঘরে। জলে রূপলি শস্যের দেখা মেলেনি। যা মাছ পাওয়া গেছে তা লক্ষাধিক টাকা খরচের একেবারেই অনুপযুক্ত। আবহাওয়ার খামখেয়ালিপনায় ইলিশের আকাল, বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু ইলিশের দেখা একদম নেই। যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। একটা ট্রলারে যদি 10 পিস, 5 পিস, 15 পিস ইলিশ ওঠে, সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না। এই সময় তো হওয়া উচিত ছিল 20 মন, 30 মন, 40 মন করে মাছ হওয়া উচিত ছিল। সেই তুলনায় ইলিশ নেই। না, সে তুলনায় একদম ইলিশ নেই। তো এরকম যদি চলতে থাকে, কিন্তু 2-3 টিপ যদি চলতে থাকে, ট্রলারগুলোই চিরতরে বন্ধ হয়ে যাবে। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত বন্ধ ছিল মাছ শিকার। ইলিশের প্রজননের সময় পেরিয়ে যাওয়ার পর মৎস্যজীবীরা ভেবেছিলেন প্রথম দফার ট্রলার ফিরলে খানিকটা লাভের মুখ দেখবেন তারা। লাভের আশায় অনেকেই মহাজনের কাছে দাদন নিয়ে ভাসিয়েছিলেন ট্রলার। মাছের দেখা না পেয়ে তাদের এখন মাথায় হাত। আমরা এই সাগরে গেছিলাম, 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনো সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ঠিকই আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি। ইলিশ মাছটা নেই ওখানে, আমাদের এখানে ইলিশ নেই। টুকটাক হচ্ছে, খরচা হচ্ছে। আমাদের ট্রিপ খরচা তো 4 লাখ 7 লাখ টাকা প্রথম ট্রিপ, আমরা লস দিয়ে আসতে হচ্ছে। তারপর এই কোনো রকম আইলে ওই 10 কেজি 20-30 কেজি মাছ পাই। এই একে অত্যাধিক গরম, তার উপর উত্তাল সমুদ্র, আপাতত ফিরে এসেছে ট্রলার। পরের দফায় ফের সমুদ্র যাত্রা করবে বেশ কিছু ট্রলার। সেগুলিতেও মাছ না উঠলে সংকটে পড়ে যাবে মৎস্যজীবীদের ভবিষ্যৎ, এমন আশঙ্কাই করছে মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনা থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।